এনসিপির নেতারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারপরে তারা সংবাদ সম্মেলনে এসে বলেছেন যে তারা অর্থাৎ এনসিপি নেতা আক্তার হোসেন এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীকে বলেছেন যে এই বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১ ইস্যুকে ডিল করা উচিত। এই প্রসঙ্গ একটা, এবং তারপরের দিনে আবার আজকে এসে শুনলাম যে অর্থাৎ গতকালকে বলেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে আমরা সেটা করতে প্রস্তুত, অর্থাৎ দুই দেশের সম্পর্ক ঠিক করতে ৭১ ইস্যু ডিল করতে প্রস্তুত, এবং আজকে শুনলাম যেটা নাকি ২ দফা ডিল হয়ে গেছে। এবং সামগ্রিক বিষয় নিয়ে আপনার কি মন্তব্য, এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়টা যেভাবে জড়িয়েছে যেটি গত ১২-১৩ বছরে হয়নি, এটা নিয়ে আপনার মূল্যায়নটা আমি শুনতে চাই। প্রথমত হলো যে উনি যে এসছেন, ওনার এই আগমনে এখন যারা প্রধান রাজনৈতিক দল তাদের মধ্যে অনেক বিভেদ আছে, যেমন এনসিপি, জামাত বা বিএনপি, কিন্তু দেখলাম যে তাকে রিসিভ করার ব্যাপারে সকলের মধ্যে একটা আনন্দের বন্যা, এবং তাকে কাছে পাওয়ার পরে তাদের চোখে মুখে চাঁদের হাসি, এত সুন্দর হাসি, মানে যেটা আমি না দেখলে আমাদের রাজনীতিবিদদের মনে দীর্ঘদিন ধরে একটা দুঃখ ছিল, উনি আসার পর এই দুঃখটা চলে গেছে। এই একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম। ২ নম্বর হলো তিনি এখানে আসার পরে তার হাঁটা চলা, বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা এসব দেখে মনে হচ্ছে যে তিনি সেই একেবারে তার নিজের দেশে এসেছেন, অথবা সেই পূর্ববঙ্গে তিনি এসেছেন, একেবারে অ্যাজ ইট ইজ তিনি এইরকম। উনি তো করেসপন্ডেন্ট ছিলেন, আমিও দীর্ঘদিন যাবৎ দেখছি, মানে কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশে গিয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দলের একেবারে কিচেনে ঢুকে যাওয়ার মতো অবস্থা আমি দেখিনি। উনি বেগম জিয়ার বাসায় দেখা করতে গেছেন, জামাতের আমিরকে দেখতে গিয়েছেন, এটা একটা অসাধারণ ঘটনা। এরকম মানে আমার কাছে মনে হয় যে এই দৃশ্য দেখলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আসলে সুইসাইড করার ইচ্ছা করবে, যে ওনার সাথে ভারতের এমন একটা সুসম্পর্ক ছিল, অথচ উনি কোনোদিন ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীকে এইভাবে আওয়ামী লীগের কোনো নেতার বাসায় এইভাবে নিতে পারেননি। তো সেই দিক থেকে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এটা একটা যুগান্তকারী সফলতা, যে পাকিস্তানের মতো একটা পরমাণু শক্তিধর দেশ, সেই পরমাণু শক্তিধর দেশ, যেই দেশের এখন আমাদের দেশে অনেক সামরিক এক্সপার্ট আপনাদেরই টেলিভিশনে এসে বলতেছে যে তারা তাদের পাকিস্তানি বন্ধুদেরকে বলেছেন যে তোমাদের দেশে তো অপ্রয়োজনীয়, অব্যবহৃত অনেকগুলো ফাইটার জঙ্গি প্লেন রয়েছে, সেগুলোতে ইচ্ছা করে আমাদের দেশে রাখতে পারো, যদি রাখে তাহলে একটা ক্ষমতার ভারসাম্য হয়। তো এরকম কথা কিন্তু টেলিভিশনে আলাপ আলোচনা হচ্ছে। তো এর প্রেক্ষিতে উনি এসছেন, আসার পরে এই যে আনন্দ দেখা যাচ্ছে, এবং উনি একটা কথা কিন্তু খুব ভালো বলেছেন, জাস্ট লাইক ইউর এল্ডার ব্রাদার অর জাস্ট লাইক ফাদার, মানে বাবা যেভাবে সন্তানকে উপদেশ দেয় বা বড় ভাই যেভাবে উপদেশ দেয়, উনি এভাবে বলছেন যে হ্যাঁ, সম্পর্ক আমাদের সাথে যদি ভালো করতে হয় তাহলে মনটাকে পরিষ্কার করতে হবে। মন মানে এখানে নফস বা কলব, এটাকে পবিত্র করতে হবে। পরিষ্কার করা মানে কি? পাক সাফ করা। তো যেখানে পাকিস্তানের নামটা আছে পাক, পয়াকারে পাক, তো সেখানে আপনি যদি তার সঙ্গে মোলাকাত করতে চান, যোগাযোগ করতে চান, তাহলে তো আপনারও তো হৃদয়কে পরিষ্কার করতে হবে। তো এখন আমাদের যারা লোকজন আছেন তারা অবশ্য এখন পর্যন্ত প্রশ্ন করেননি যে স্যার আমরা তো হৃদয় পরিষ্কার করতে চাই, পাক করতে চাই, সাফ করতে চাই, আপনি একটু বলে দেন যে আমাদের মানে আবর্জনাগুলো কী, হোয়াট ইজ আওয়ার প্রবলেম, যেটা আপনাদের সঙ্গে মোলাকাত করার জন্য আমাদের এই পরিষ্কার হওয়ার দরকার আছে। এখানে একটা বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের সাথে আমাদের সকল বিষয়ে সুসম্পর্ক রাখতে হবে। ব্যুরোক্রেসিতে, জুডিশিয়ারিতে, মিলিটারিতে, ইকোনমিক্সে, সব ব্যাপারে সহযোগিতা রাখতে হবে। আবার বাংলাদেশের যে ইকোনমি এখন এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে ভালো ইন অল রেসপেক্ট, সমস্ত পয়েন্টে। তো সেই বিষয়গুলো পাকিস্তানেরও খুব দরকার বাংলাদেশের সঙ্গে একটা সম্পর্ক রক্ষা করার জন্য। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছে কি, ওই যে উনি যে এসে একটা যে দাদাভাই সুলভ একটা ভাব যেটা দেখলেন, এই জিনিসটা দূর করতে হবে। এবং এই সমস্যার কারণে কিন্তু পাকিস্তান জমানাতে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ববঙ্গের সমস্যা হয়েছিল। এই যে পাকিস্তান আন্দোলন, সেই আন্দোলন কিন্তু মানে পাঞ্জাবের লোক করেনি। মানে আপনি অবাক হয়ে যাবেন যে বাঙালি মুসলমানরা কিন্তু মানে পাকিস্তানের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিল। সেটা লাহোরের মুসলমানরা করেনি, তারা মানে অবিভক্ত ভারতই চেয়েছিল। এমনকি জামাত ইসলামী তারা কিন্তু অখণ্ড ভারত চেয়েছিল, তারা পাকিস্তান চায়নি। এই যে একটা ধর্মের ভিত্তিতে একটা রাষ্ট্র হবে, এটা এই বাঙালি মুসলমানরা চেয়েছিল। তো যখন সেই পাকিস্তান হলো, সেই বাঙালি মুসলমানদেরকে মনে করা হতো এরা অচ্ছুত, আমরা হলাম মানে রাজরক্ত, আমাদের মধ্যে রয়েছে সে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, এবং আমরা আর্য রক্ত। তো এর কারণে কি হলো যে সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে গেল 1946 থেকে। এবং প্রথম বিসিএস পরীক্ষা যখন হলো তখন থেকে তারা 17টা ভাষায় বিসিএস প্রশ্নপত্র করেছিল, কিন্তু বাংলা ভাষায় কিন্তু তারা সেটা করেনি, এবং ওখান থেকে বাংলা ভাষার দাবিটা আসে। এখন ওই আগের যে
যে প্রবলেমটা আমাদের 54-তে হয়েছিল, যে প্রবলেমটা 58-তে হয়েছিল, 62-তে হয়েছিল, এই প্রবলেমগুলো আমার কাছে মনে হচ্ছে এই যে এখন এই সময়টাতে একটা অত্যন্ত চমৎকার একটা সময় যাচ্ছে, যখন কার্যত ভারতের সঙ্গে আমাদের এখন কূটনৈতিক সম্পর্ক বন্ধ। অনেকগুলো কূটনীতির যে উইন্ডোগুলো আছে, ধরেন 100টা যদি উইন্ডো থাকে 4-5টা উইন্ডো খোলা আছে, আর বেশিরভাগ উইন্ডো কিন্তু বন্ধ। দিস ইজ দ্য রাইট টাইম টু মেক এ গুড রিলেশন উইথ পাকিস্তান ইন দ্য যাকে বলে ডিপ্লোম্যাটিক লাইন। তো এই সুযোগে যদি আবার তারা সে আগের মতো দাদাগারি দেখায়, সব কিছু দেখায়, তাহলে হবে না। আমি ব্যক্তিগতভাবে দুটো জিনিস মনে করি, যেখানে যদি আপনি ধর্ম রিলিজিয়ান ধরেন, তো রিলিজিয়ানটা একটা সংস্কৃতি, মানুষের জীবনের একটা কালচার। তো সেই কালচারালি ধর্মের ক্ষেত্রে আমাদের পাকিস্তানের সঙ্গে একটা চমৎকার ঐক্যবদ্ধ হতে হবে, বিকজ এখানে একটা বিরাট সংখ্যক মুসলিম লোক আমাদের দেশে আছে। কিন্তু যদি আপনি ভৌগোলিক অবস্থা ধরেন, জিওগ্রাফিক্যাল অ্যান্ড যেটাকে বলা হয় এথনিক্যাল, যেটাকে বলা হয় নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, তা আমরা দ্রাবিড় যে জনগোষ্ঠী, আমাদের সঙ্গে চিন্তা চেতনা, খাদ্য অভ্যাস, গায়ের রং, এমনকি রক্ত, এটা হলো ভারতের 7 সিস্টারের যে লোকজন আছে পশ্চিমবঙ্গ সহ, তাদের সঙ্গে বেশি। ফলে এই বন্ধন কেমন পর্যন্ত আমরা আলাদা করতে পারবো না। কাজেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক রক্ষা করতে হবে নৃতাত্ত্বিক এবং যাকে বলা হয় ভৌগোলিক দিক থেকে বিবেচনা করে। আবার অন্যদিকে সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্য আধুনিক এবং ধর্মীয় যে সংস্কৃতি বলতে তো শুধুমাত্র ধর্ম নয়, আরো নানা আমি ধর্মের আমি বলছি না, আমি রিলিজিয়াস সংস্কৃতি বলেছি। রিলিজিয়াস সংস্কৃতি অনেক কিছু, ওদের অন্য কোনো সংস্কৃতির সাথে আমাদের মিলবে না, কিন্তু শুধুমাত্র বলছি রিলিজিয়াস। যেমন ওখান থেকে তারা উর্দুতে কথা বলে, উর্দুর যে অক্ষরগুলো আরবির মতো দেখতে, আমাদের দেশের আমজনতা মনে করে যে না জানি এটা একটা পবিত্র ভাষা, হাম করেঙ্গা কাম করেঙ্গা, এই কথাগুলো শুনলে বোধহয় মানুষ মনে করে যে একটা বিরাট পবিত্র হয়ে গেছে। কিয়া হুয়া আমাদের আমাদের মধ্যে যেই শুরু থেকে, আমি যদি 52 থেকে চিন্তা করি, তাহলে তো আমাদের মূল বিভেদের জায়গা তো আসলে সংস্কৃতিগত পার্থক্যই তো আমাদের বিভেদ তৈরি করে দিয়েছে। না, তখন সংস্কৃতিগত পার্থক্য তো বিভেদ সৃষ্টি করেনি। তখন বিভেদটা করেছিল ওই যে ইগোইস্টিক, তারা নিজেদেরকে বড় মনে করতো, আমাদেরকে ছোট মনে করতো, আমাদেরকে তারা কৃতদাস মনে করতো, এবং আমাদের যে অধিকার রয়েছে এটাকে তারা স্বীকার করতো না। তারা বাঙালিদের মনে করতো জাস্ট, আপনারা একটা বিখ্যাত বই আছে, কুদরতুল্লাহ শিহাবের একটা বিখ্যাত বই আছে, এবং এই যে সালমান এফ রহমানের বাবা যখন আহমেদ ফজলুর রহমান, উনি যখন সেন্ট্রাল বাণিজ্য মন্ত্রী, ওই বইতে উনি লিখেছেন, খুব সংক্ষেপে শেষ করে এরপর ওনারা বলবেন। তো ওই বইতে জিনিসটা এভাবে লেখা আছে যে পাকিস্তান সরকারের ওয়েস্টার্ন থেকে কতগুলো কমোট আসলো, উনি তখন সেন্ট্রাল বাণিজ্য মন্ত্রী, ধরেন কয়েক লাখ কমোট আসলো। তো উনি ভয়ে ভয়ে এই সচিবকে বললেন যে কিছু কমোট এই বাংলাদেশে দেওয়া হোক। কুদরতুল্লাহ শিহাব তখন জাস্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সামনে বসা। তো সচিব সেই মন্ত্রীকে একটা ধমক দিল যে বাঙালিরা কমোট ব্যবহার করে নাকি, এরা তো সব ক্ষেত খামারে গিয়ে সব এই সমস্ত কাজকর্ম সারে। এই কথা শোনার পরে এই সালমান এফ রহমান সাহেবের যে বাবা, সে কাসু মাসুকের মাথাটা এইভাবে নোয়ায় রাখলো। তো বোঝার চেষ্টা করুন, এটা সেন্ট্রাল মিনিস্টার, তাকে একজন সচিব যে ভাষায় গালি দিল, ওটা ওই কুদরতুল্লাহ শিহাব তার বইতে সেটা উল্লেখ করেছে, সেটা 1949 সালে। তো এই ছিল তাদের মন এবং মানসিকতা। তারা বঙ্গবন্ধুকে মানে কখনোই জাতীয় নেতা মনে করেনি, এমনকি হোসেন শহীদ সরোয়ারদিকে, মাওলানা ভাসানীকে, আমাদের এই বঙ্গে এত বড় বড় যারা মানুষ ছিলেন তাদেরকে কখনোই তারা নেতা মনে করেনি। তারা ধরেন এই যে আমাদের এখন বদরুদ্দীন ওমর সাহেব বড় বড় কথা বলেন, তার বাবা ছিলেন আবুল হাসিম, এরা তো কখনই আসলে বাঙালি জাতীয়তাবাদটা তারা ধারণ করেনি, বাঙালিকে তো ধারণ করেনি। তারা খেলাফতে রব্বানী পার্টি করেছেন, ওই সময় পাকিস্তানের সাথে তাদের একটা সুসম্পর্ক ছিল, ওই একটা রাজনীতির আলাদা একটা অনেকটা মুসলিমিক স্টাইলের, মুসলিমদের সাথে তাদের মিল ছিল না, যারা পাকিস্তানকে ধারণ করতেন। কিন্তু আমাদের যারা বাঙালি মুসলমান, যারা সাধারণ আমজনতা, যারা আওয়ামী লীগ যাদেরকে রিপ্রেজেন্ট করতো, এদেরকে কখনোই মানুষ, এদেরকে কখনোই রাজনীতিবিদ তারা মনে করেননি, এবং এদের হাতে কখনোই ক্ষমতা দিতে চাননি। আমি আনিস ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা ইকোনমিক, নিশ্চয়ই এখন তো ডিপ্লোমেসি বেসিক্যালি ইকোনমি বেসড, সো পাকিস্তানের সঙ্গে আসলে আমরা এই ডিপ্লোমেসি থেকে ইকোনমিক্যালি কতটুকু বেনিফিট হতে পারি? আমি বলতে চাচ্ছি অর্থনৈতিকভাবে আমরা কতটা লাভবান হতে পারি, যেখানে আমাদের 1 টাকা সমান তাদের 2.5 টাকা, মানে 2.5 রুপি। তো সেই জায়গায় আসলে আপনার কি মনে হয়, কি ইকোনমিক সম্ভাবনা আছে বাংলাদেশ পাকিস্তান সঙ্গে? এখনো পর্যন্ত আমি যেটা ওদের বাংলাদেশ এই পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক যে বিষয়টা দেখছি, এটা তো ট্রেড 1 বিলিয়নও হয় নাই, 1 বিলিয়নের নিচে এখনো। এবং অর্থনৈতিকভাবে তাদের যখন এখন দুরবস্থা, বাংলাদেশ থেকে কি নেবে আর বাংলাদেশ ওদের থেকে কি আনবে? বাংলাদেশ সুতা আনতে পারে, এখন সুতা এত দূরে, সেটা কস্টলি হয়ে যাবে। তাদের সাথে আসলে আমাদের বাণিজ্যিক সম্পর্ক অনেক বাড়ানো যেত, কিন্তু সেটা হচ্ছে দূরত্বের জন্য সম্ভব না।
এখন তারা কতটুকু ছাড় দেবে, যে দূরত্ব, তোমার কস্ট এফেক্টিভ হওয়া, এগুলো কতটুকু দেবে। আমি দেখলাম যে আজকে আমাদের বিজিএমই এবং ওদের যে অর্গানাইজেশন, তারা আবার চুক্তি করছে, এমওইউ করছে, তাদের মধ্যে কোঅপারেশন কিভাবে বাড়ানো যায়। তো যত কিছু হোক, আমি তো পাকিস্তান থেকে আনার মতো কিছু দেখি না, দেখি ড্রাই ফ্রুটস কিছু দেখি, আর যন্ত্রপাতি কি আছে যায় না, আর অস্ত্র তো তাদের নিজেদেরই নাই, এগুলো কি আনবো আমরা। তো আমি তো এই ডিপ্লোমেসি থেকে আসলে আমরা আমাদের টেক অ্যাওয়ে কি, আমরা আসলে কি নিতে পারি পাকিস্তানের সঙ্গে ডিপ্লোমেসির কথা যেটা বলা হচ্ছে, মানে আমি আজকে আমরা কিছু জঙ্গি নিতে পারি, জঙ্গি ছাড়া আমি তো কিছু আনার কিছু দেখছি না। কারণ এই এখন যেটা ভয় সবচেয়ে বেশি, জঙ্গি চলে আসে কিনা। আমরা কিছুক্ষণ আগে আপনাকে বললাম যে আমাদের সাথে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের পথে বাধা সৃষ্টি ছিল ভারত আমাদেরকে নানাভাবে আটকিয়েছে। যে বিশেষ করে আমি বলবো যোগাযোগ যেটা, সেটাও বাধাগ্রস্ত করেছে। আমি পাকিস্তানের ভিসা নিয়ে আসলে, আমি মনে করি, আমার কথা বলছি না, পার্সন যে কেউ, যে পাকিস্তানি ভিসা থাকলে তারা ভিসা দেয় নাই, এটা তো খুব অন্যায় বিষয়। তো সেই জায়গায় আমাদের সম্পর্ক উন্নয়নের দরকার আছে, থাকতেই পারে। এখানে অনেক লোক আছে, তাদের ওইখানে সম্পর্ক আছে, ওইখানকার লোক এখানে সম্পর্ক আছে। আফটার অল আমরা তো একসময় এক দেশই ছিলাম। তো জনযোগাযোগ বাড়ার ক্ষেত্রে আমরা সম্পর্ক চাই, এটা কোনো খারাপ কিছু না। কিন্তু সেই যোগাযোগ, এবং আজকে দেখলাম আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি হচ্ছে, তারপরে বিসের মধ্যে হচ্ছে, আমাদের যে স্ট্র্যাটেজিক আছে ওদের মধ্যে হচ্ছে, নানাভাবে হচ্ছে। এই যে স্ট্র্যাটেজিক ইয়েগুলো, মানে ফরেন একাডেমির মধ্যে হয়েছে, যে এই সমস্ত বৈঠক, এবং আমাদের আরেকটা অর্থনৈতিক যে কমিশনের যে বৈঠক, সেটারও ডেট ঠিক হয়েছে। সবগুলো নিয়ে ভারত আবার দেখবে যে আমরা কি অতিরিক্ত মেশামেশি করছি, এমন কিছু করছি কিনা যেটাতে আবার ওদের ভয় হয় যে সেই 10 টাকা অস্ত্রের আবার গল্প, আবার ওই 10 টাকা অস্ত্র ওইখানে আসবে কিনা, আইএসআই অ্যাক্টিভিটিস এখানে বেড়ে যাবে কিনা, এই ধরনের হয়তো বাড়বে না, কিন্তু ভারতের মধ্যে এই ধরনের আশঙ্কা হয়তো জাগতে পারে। তো আমরা সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের সম্পর্কটা এমন হতে হবে যে আমাদের উন্নয়ন হচ্ছে, কিন্তু সেটাতে যাতে আবার অন্যের মাথা ব্যথা না হয়, এবং আমরা এমন কিছু করব না যাতে ভারত আতঙ্কিত হয়। ভারত আতঙ্কিত হলে স্বাভাবিকভাবে সে এখানে না গলাবে, তো আমাদের এখানে আবার একটা খেলার ভূমি হয়ে যাবে। তো আমরা চাই না যে আমাদের বাংলাদেশের ভূমিকে কারো খেলার ভূমি করতে। বাংলাদেশের সাথে ভারতের এই যে গোয়েন্দা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার অ্যাক্টিভিটিস নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ পাকিস্তান পুরোটাই এখন জঙ্গিবাদের রাষ্ট্র হিসাবে পরিচিত, এবং তাদের ওইখানে তারা এক্সপোর্ট করতেছে তাদের অন্যান্য দেশে। আফগানিস্তান থেকে তাদের এখানে আসছে। সেই কালচার যদি আমাদের এখানে রপ্তানি হয়, তাহলে আমাদের এখানে অবস্থা আরো খারাপ হবে। আমাদের যেখানে যে রাজনৈতিক দলগুলো আছে, বিশেষ করে ইসলামী মনা রাজনৈতিক দলগুলো, তাদেরকেও সতর্ক থাকতে হবে। তারা অতীতে এই জঙ্গি কার্যক্রমের জন্য অভিযুক্ত হয়েছিল, এবং তাদেরকে এই সময় এসে তারা যদি সতর্ক না হয়, তাদেরকে আরো ভালোভাবে অন্যেরা কালার করতে পারে। কিন্তু তারা তো, আমি ব্যক্তিগতভাবে দেখি না যে তারা এগুলো নিয়ে সতর্ক। তারা বরং আরো মানে উৎসাহ নিয়ে কিভাবে বাংলাদেশকে একটা তালেবানি রাষ্ট্র বানানো যায়, এবং বলছেও তালেবানি রাষ্ট্র চাই। তো এগুলো কিন্তু আমাদেরকে আতঙ্কগ্রস্ত করবে। পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জঙ্গি আমদানি না, পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন মানে জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি। এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে সমস্ত, আমি অর্থনীতি বিশেষজ্ঞ না তাই বলতে পারছি না, যে সমস্ত অর্থনৈতিক যে জায়গাগুলো যে আমরা এক্সপ্লোর করতে পারি, সেগুলো করা, সেগুলো তো অন্যায় কিছু না। রনি ভাই, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষকও বটে, আপনি ইউটিউবে তুমুল জনপ্রিয়। আমি আপনার ইউটিউব ঘেটে দেখছিলাম যে আপনি কিছুদিন আগেই সম্ভবত 2টা কন্টেন্ট করেছেন। একটা হচ্ছে যে ধেয়ে আসছে পাকিস্তানি জঙ্গিবাদ, এমন একটি থাম্বনেল ছিল, আরেকটা ছিল যে বাংলাদেশ নিয়ে পাকিস্তানের কুটচাল। এই দুইটি বিষয় প্রসঙ্গ যদি আপনি আমাদেরকে ছোট করে বলেন। আপনি আসলে 2টি ভিডিও অনেক বড় বড় ছিল আপনার, এবং আরো নিশ্চয়ই আরো 2 সপ্তাহ পেরিয়েছে, আজকের বৈঠকগুলো হয়েছে, আজকের রাজনৈতিক মহলের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ হয়েছে, সেই তারপরে আপনার আসলে নতুন কোনো মূল্যায়ন আছে? ওখানে আমি আসলে আমার কন্টেন্টে কি বলেছিলাম আমার এটা মনে নেই। আমি পাকিস্তানি জঙ্গিবাদ বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হলো পাকিস্তানে যে নর্মাল ধর্মতত্ত্ব রয়েছে, থিওলজি রয়েছে বা ইসলামাইজেশন রয়েছে, এটা অনুকরণীয়। ওয়ান অফ দ্য পায়াস্ট এবং ফাইনেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, যারা প্র্যাকটিসিং মুসলিম। কিন্তু যেটা হলো যে এটা প্রথম থেকেই আমেরিকানদের
যাকে বলা হয় একটা উগ্রবাদ তৈরি করার মেশিন হিসেবে এখানে কতগুলো কুটচাল কাজ করেছে, যেটাকে বলা হয় মানে ইন্দো যাকে বলে ওই খ্রিস্টান অ্যান্ড জুডিয়াস যেটা চক্রান্ত কনস্পিরেসি বলে। এবং ওই যে মধ্যপ্রাচ্য থেকে বিন লাদেন আনা, আইএস আনা, জাকির এবং পাকিস্তানকে অশান্ত করে সেখানে আমেরিকান যে কর্তৃত্ব এটাকে প্রভুত্ব রাখার যে একটা প্রচেষ্টা, এর ফলে পাকিস্তান যে কত বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আমরা ইমরান খানের জমানাতে তার বক্তব্যে দেখেছি এবং তিনি সেটা জাতির সঙ্গে গিয়ে বলেছেন। তো ওটাই আসলে আমি বলার চেষ্টা করেছি। কিন্তু পাকিস্তানকে অনুসরণ করার মতো বা পাকিস্তানের যে বিষয়গুলোতে খুব সফল হয়েছে, দেখেন এত কিছুর মধ্যেও পাকিস্তান জুডিশিয়ারি এত চমৎকারভাবে কাজ করছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এবং আমাদের হাইকোর্ট বা আমাদের যে লোয়ার কোর্টগুলোতে আমাদের টোটাল জুডিশিয়ারি সিস্টেমগুলো আমরা স্টিল কিন্তু পাকিস্তানি লাহোর হাইকোর্টকে আমরা অনুসরণ করছি এবং তাদের যে কোনো রেফারেন্স আমাদের হাইকোর্টে সবচেয়ে বেশি গৃহীত হয়। ফলে এখানে এই লেভেলে একটা ভালো হতে পারে। আমাদের সিভিল সার্ভিস, আমাদের মিলিটারি একাডেমি মানে পিএমএ, এরা এখন পর্যন্ত এই পাকিস্তানি ফর্মুলাটাই কিন্তু ব্যবহার করছে। ফলে এখানে সামরিক দিক থেকে যদি যে তথ্য বিনিময় হয় পাকিস্তান মিলিটারি একাডেমির সাথে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমির ওখানের সাথে, এটা আমরা উপকৃত হতে পারি। এরপরে সর্বশেষ যে বিষয়টা হলো যে তারা কতগুলো হাই ভ্যালু প্রোডাক্ট, যেমন মনে করেন যে তাদের রাইস, কটন, এগুলো খুবই হাই ভ্যালু প্রোডাক্ট। এই কটন এবং এই সংক্রান্ত যে আমরা যে ইন্ডাস্ট্রিগুলো যদি গড়ে তুলি, আমাদের দেশে যে গার্মেন্টসগুলো আমরা করছি এগুলো সব লো প্রোডাক্ট। এখন আপনি যদি ডানহিন বলেন, তারপর শেষে আপনি যদি অন্য যে বিখ্যাত যে ব্র্যান্ডগুলো বলেন, ইটন বলেন, এইগুলোর জন্য যে কাঁচামাল দরকার, এই কাঁচামাল ভারতীয় তুলা দেওয়া হবে না, ইজিপশিয়ান কটন লাগবে এবং পাকিস্তানি কটন লাগবে। তো ওই জায়গাটা যদি আমরা চলে যেতে পারি ভালো হতে পারে। আর আরেকটা ব্যাপার হয়তো আমরা অনেকেই জানি না, পৃথিবীর সবচেয়ে নাম করা কার্ডিওলজিস্ট যারা আছেন এর অলমোস্ট 90% কিন্তু পাকিস্তানি ডাক্তার। ইভেন আমেরিকাতে বা ইউরোপে পাকিস্তানি কার্ডিওলজিস্টরা তারা মানে ডমিনেট করে টোটাল মানে হার্ট সার্জারিতে, ওপেন হার্ট সার্জারিতে। আমরা এখন একজন দেবী সিটির অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেখানে ভারতে যেভাবে যাচ্ছি, বিশ্বাস করেন এটা পাকিস্তানের একেবারে গ্রামের একটা অজপাড়াগার হাসপাতালও কিন্তু কার্ডিওলজিস্ট সার্জারিতে ভারতের যে কোনো মানে মুম্বাইয়ের বড় বড় শহরের সাথে ভালো আছে। তো চিকিৎসার জন্য যদি এখানে সরাসরি বিমান যাত্রা হয়, এগুলো কমে যায়, তাহলে ওখানে চিকিৎসার ক্ষেত্রে পাকিস্তানে কিন্তু চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো। মানে যেটা বলার মধ্যে বিশেষ করে কার্ডিওলজি এবং এডুকেশন দিক থেকে করাচি বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ ইউনিভার্সিটি, লাহোর ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন দ্য এশিয়া। তো ওদের সঙ্গে আমাদের এই বিষয়গুলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদের মানে স্টুডেন্ট বিনিময় করতে পারে। আপনি যদি করতে চান এবং পর্যটন, আপনি কাশ্মীরে আমরা যাই, এখান থেকে পেহেলগাম যাই, কাশ্মীরে যাই, কিন্তু পাকিস্তানের যে আজাদ কাশ্মীর সেটার যে সৌন্দর্য, আপনি যদি ইসলামাবাদ শহর দেখেন, পৃথিবীর দ্বিতীয় সৌন্দর্যতম শহর। আমরা সুইজারল্যান্ড যাই, জুরিক যাই, বিভিন্ন জায়গাতে যাই, ওদের যে পর্যটন স্পটগুলো আছে এবং ড্যাম চিপ। আপনি 5 স্টার হোটেলগুলো $70, $60 ওয়ান অফ দ্য আমাদের সেরাটনের চাইতে অনেক ভালো হোটেল, 5 স্টার হোটেল, যেখানে $70, $80 আপনি বড় বড় শহরগুলোতে পাবেন। আর যদি গ্রামে চলে যান, গ্রামে অনেক বড় বড় 5 স্টার হোটেল আছে যেখানে আপনি $40-45 আপনি পাবেন, জাস্ট লাইক ইন্দোনেশিয়ার বালির মতো। তো এই যে পর্যটন সেক্টরে আমাদের দেশের লোকজন যে যাচ্ছে, সেটাও ওখানে একটা ভালো ডেস্টিনেশন হতে পারে ইন পজিটিভ। কিন্তু মূল ব্যাপারটা হলো ওই যে যেটা আমাদের যে সমস্যাগুলো রয়েছে, ধরুন আপনি যেটা বললেন, আমি জানি না এক্স্যাক্টলি বললেন, $4.5 বিলিয়ন আমাদের একটা ডিসপিউট রয়েছে 71 সালে। আরো বেড়েছে? না, এটা এখন 25 টাইমস হয়ে গেছে, 25 টাইমস হয়ে গেছে। $4.5 বিলিয়ন যদি হয়, 4 বিলিয়ন মানে $100 বিলিয়ন এখন সেটা ডেপথ হয়ে গেছে যদি আমরা বর্তমান প্রাইস ধরি। তার সঙ্গে সঙ্গে আমাদের মিলিটারি ইকুইপমেন্টের শেয়ার আছে। মানে ওই সময়টাতে যে আপনি বোঝার চেষ্টা করেন যে এশিয়ার মধ্যে তখন পাকিস্তান ছিল সবচেয়ে ধনী রাষ্ট্র, মানে মোর দ্যান জাপান। 70 সনে জাপানের চাইতে, চীনের চাইতে আমাদের পাকিস্তান, পূর্ববঙ্গ এবং এই বঙ্গের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পার ক্যাপিটা ইনকাম এবং সব কিছু ছিল বেশি। ফলে সেই যে সহায় সম্পত্তির যে একটা অংশ, এটা আপনি এখন আমরা কল্পনাও করতে পারি, এটা বড় ব্যাপার। এখন এতগুলো ফাইটার প্লেন ছিল ওই সময়টাতে, আমরা কি সেই ফাইটার প্লেনের শেয়ার পাবো না? আমাদের এখানে কয়টা ফকার ছিল, আর তো কিছু ছিল না, এত ট্যাঙ্ক ছিল। এই যে 90,000 সৈন্য শুধু এখানে মানে সারেন্ডার করলো, এদের সমস্ত অস্ত্র তো তারা সিমলা চুক্তির মাধ্যমে তারা সেখান থেকে নিয়ে গেছে। নেভাল শিপগুলো কোথায়? টোটাল পাকিস্তানের যে সামরিক বেসামরিক যত কিছু আছে, যদি সেই হিস্সাটা আমরা পাই, আপনি ইট ইজ আনবিলিভেবল। এখন এই বিষয়গুলিতে খোলামেলা আলাপ আলোচনা করতে হবে। আমি মনে করি যে তহিদ সাহেব অনেক চমৎকারভাবে কথা বলছেন। এগুলো হিসাবে এটা আবেগের বিষয় না, আমাদের সঙ্গে তার ধর্ম নিয়ে আবেগ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, গান আছে। সেই যে রেপারেশন যেটাকে বলা হয় আর কি, মানে
যুদ্ধের পরে যে দেনা পাওনার হিসাব, সেই দেনা পাওনার হিসাব মিল মানে যদি মিটমাট না করে কি দুটো দেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে বা না, এটা হবে না, এটা কখনই হবে না। এখানে একটা ব্যাপার হলো যে এটা কখনই হবে না। আমাদের দেশের যারা আবেগ দেখাচ্ছে পাকিস্তানের ব্যাপারে, তারা এখন হয়তো একটা খুব সুবিধাজনক স্থানে আছে বলে এখন অনেক আবেগ দেখাচ্ছে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে যে একটা জনশক্তি আছে, একটা মনোভাব আছে, এটা এখনো রাস্তায় নামেনি। তো এই জিনিসটা যখন রাস্তায় নামে, মানে আমাদের দেশে তো বোঝার চেষ্টা করুন, 9 মাস ধরে একটা মহান মুক্তিযুদ্ধ হয়েছে। আপনি এশিয়ার কোন দেশে বলেন তো যে 9 মাস এভাবে একটা পরাশক্তির সাথে যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে? নট ইভেন অন্য কোনো দেশ দেখাতে পারবে না, নাম্বার 1। এবং এই একটা মানে মুক্তিযুদ্ধকে ফর্মুলেট করার জন্য 1947 থেকে 71 পর্যন্ত সমস্ত সাহিত্যিক, সাংবাদিক, কবি, লেখক, রাজনীতিবিদ সকল মানুষ সম্মিলিতভাবে তাদের মেধা, মন, শরীরকে প্রস্তুত করেছে। এই প্রস্তুতি নিয়ে 1971 সালের 26শে মার্চ বাঙালি যে যুদ্ধটা করেছে, সেই যুদ্ধ নিয়ে যখন বলা হচ্ছে 30 লাখ নয় 2000, মাথা ঠিক থাকে না। কারণ কি? বাংলাদেশ থেকে 2 কোটি লোক ভারতে গেছে। আচ্ছা বলেন তো, এই 2 কোটি লোক যারা ভারতে গিয়ে 9 মাস গেল, যাতায়াতের সময় কয়জন লোক মারা গেছে? তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আপনি কিভাবে দিবেন? আপনি বাংলাদেশের যুদ্ধ হয়েছে, এই যে মানে আপনি রাজাকারের সদস্য সংখ্যা কত ছিল? আলবদর, আসামসের সদস্য সংখ্যা কত ছিল? তারা তো প্যারামিলিটারি ছিল। এবং পাকিস্তান সেনাবাহিনী তো সরাসরি মাঠে নেমে যে কাজ করছে, তাদের ফোর্স হিসেবে, অক্সিলারি ফোর্স হিসেবে তারা কাজ করছে। তাদের ট্রেনিং ছিল, অস্ত্র ছিল, পোশাক ছিল, তারপর তাদের সমস্ত কিছু ছিল। তো এই বিষয়গুলো মানে আবার নতুন করে ক্ষত তৈরি করবে। মানে যে ইতিহাস মানুষ ভুলে গেছিল, মানুষ মনে করছে রাজাকার মানেই একজন বেসামরিক মানুষ, আলবদর মানে অমুক, নামাজ কালাম পড়তো ভালো মানুষ, গ্রামের শান্তি বাহিনী বলতে অমুক। কিন্তু সত্যিকার অর্থে 71-এ যা ঘটেছিল, সেই ন্যারেটিভগুলো যদি এখন চলচ্চিত্র আকারে, নাটক আকারে, এই যে আধুনিক যুগে অ্যানিমেশন আকারে মানুষের সামনে মানে আবার নতুন করে আসে, আপনি বিশ্বাস করেন যে দেশাত্মবোধের আগুন জ্বলে উঠবে সারা বাংলাদেশে। মুক্তিযুদ্ধের যে জয়গান, ওই জয়গান বন্ধ করতে পারবে না কেউ। অসংখ্য ধন্যবাদ। আমি